আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2028 ব্যাচ যারা বলতে গেলে নবম শ্রেণী এবার উত্তীর্ণ হয়েছেন, নবম শ্রেণীতে যারা ভর্তি হইতেছেন বা ভর্তি হয়েছেন, আপনাদের ক্লাস অলরেডি মনে হয় স্কুলে সম্ভবত শুরু হয়েছে এবং কিছু স্কুলে বই পাইছেন আপনারা, কিছু স্কুলে হয়তো পান নাই। যাই হোক, বই এখনো পৌঁছায় নাই। আমি যতটুকু ধারণা, সকল স্টুডেন্টের কাছে এখনো বইটা পৌঁছায় নাই। আপনারা আস্তে আস্তে পাবেন সবগুলা, এগুলো টেনশনের কোনো কিছু নাই। আমরা ফেব্রুয়ারি মাসে পেয়েছিলাম। আমি 2021 সালে যখন নবম শ্রেণীতে উঠি, তখন আমি এই নবম শ্রেণীর বইটা পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। তো অনেক দেরি হইতে পারে, এটা আসলে কোনো ব্যাপার না। আপনাদের এই যে এই বইটা, এটার নাম হচ্ছে গণিত, যেটাকে আমরা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত বলি। এই বইটার মধ্যে আমাদের মোট 17টা অধ্যায় আছে। মোট 17টা অধ্যায় কি কি আমি যদি প্রথম থেকে বলি, যেমন এখানে মোট 17টা অধ্যায়। বিভাগ আছে হচ্ছে আমাদের 4টা। বিভাগ আছে আমাদের কয়টা? 4টা। এই 4টা বিভাগ হচ্ছে আমাদের, প্রথমে হচ্ছে আমাদের যেমন বীজগণিত, এরপর হচ্ছে আমাদের জ্যামিতি, এরপর হচ্ছে ত্রিকোণমিতি, এরপর হচ্ছে পরিসংখ্যান। এখন আপনারা আসলে যতটুকু মনে করতে পারেন যে আসলে এই যে এই বইটা, এই গণিত বইটা কিন্তু আপনারা সেই ক্লাস 0 লেভেল থেকে, শিশু ক্লাস, যখন থেকে আপনার পড়ালেখার এটা শুরু হয়েছে, স্টাডিটা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আপনারা এই গণিত বইটা পড়ে আসতেছেন। অষ্টম শ্রেণীতেও আপনাদের গণিত নামে একটা বই আসছিল। যাই হোক, এই বইটার সাথে আপনারা একদম ছোট্টকাল থেকে পরিচিত। আপনারা আসলে অষ্টম শ্রেণী পর্যন্ত কে কেমন গণিত পারতেন বা কতটুকু আসলে আপনারা কঠিন মনে করতেন আমরা জানি না। বিশেষ করে আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার সম্পর্কে আপনি আমার কাছে যতটুকু বলবেন আমি ততটুকু জানতে পারবো। এই হচ্ছিল কথা। তো অষ্টম শ্রেণীতে আমার অধ্যায় আসলে 11টা, যেটা আমাদের এক বছরের মধ্যে পড়ে শেষ দিতে হইতো। কিন্তু এখানে আমার অধ্যায় দিচ্ছে হচ্ছে 17টা। অধ্যায় দিচ্ছে 17টা, সময় দিচ্ছে 2 বছর 1 মাস। 2 বছর 1 মাস আমাকে সময় দিচ্ছে। কারণ আপনার 2028-এর ফেব্রুয়ারিতে আপনার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, বা এর পরেও 2-1 মাস যেতে পারে, মার্চ এপ্রিলেও যেতে পারে। তবে ফেব্রুয়ারির আগে আর হবে না, এটা আমি শিওর দিতে পারি। যে জানুয়ারি মাসে তো হবেই না। জানুয়ারি মাসে কোনোদিন এসএসসি বা দাখিল পরীক্ষা হয় নাই, আজ পর্যন্ত হয় নাই, কোনোদিন হবেও না। মিনিমাম ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির 1 তারিখ, অথবা আপনার একটু এদিক সেদিক হয়ে আমাদের যেমন এপ্রিল মাসে হয়েছিল, এরকম করতে পারে আর কি, আপনার দেরি হইতে পারে। এই 17টা অধ্যায়ের মধ্যে আপনার প্রথম অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এটা আমাদের, আমি এখানে আপনাদেরকে আমি একটু একটা জিনিস দেখাবো, আসলে কোন কোন অধ্যায় বীজগণিতের মধ্যে পড়ছে, কোন কোন অধ্যায় জ্যামিতির মধ্যে পড়ছে, কোন কোন অধ্যায় ত্রিকোণমিতির মধ্যে পড়ছে, কোন কোন অধ্যায় পরিসংখ্যানের মধ্যে পড়ছে। এবং এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই সম্পূর্ণ দেখবেন। যে এই অধ্যায়গুলোর মধ্যে আমাদের মান বন্টনটা কি, মান বন্টন আমাদের কত নম্বর প্রশ্ন আসতে পারে, বা আমাদের কোন কোন অধ্যায়, এই যে মোট 17টা অধ্যায় আছে, এই 17টা অধ্যায়ের মধ্যে আমার সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, কোনটা আমার আগে কভার করা উচিত, কোনটা থেকে আমার কত পরিমাণে প্রশ্ন আসতে পারে, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ, এই সকল বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব। অর্থাৎ আপনারা শুরু থেকে আপনারা দেখবেন যে আসলে আমাদের এখন থেকে তাহলে কিভাবে আসলে পড়া উচিত, কোন অধ্যায়টা পড়া উচিত, আমাদের এমসিকিউ কয়টা আছে, সৃজনশীল কত রঙে কয়টা আসে, ছোট প্রশ্ন কয়টা আসে, বা কয়টা কোন অধ্যায় থেকে কতটি করে আসতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের হচ্ছে প্রথম বাস্তব সংখ্যা, এটা হচ্ছে আমাদের এক নম্বর অধ্যায়। তাহলে 1 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, যেটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এটা আমাদের কোন বিভাগের অন্তর্ভুক্ত পড়ছে? বীজগণিতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আমাদের সেট ও ফাংশন। আচ্ছা, বাস্তব সংখ্যা এই অধ্যায়টার সাথে আপনারা
যদি নামের সাথে পরিচিত না হলেন, আপনাদেরকে আমি যেটা বলি, এই বাস্তব সংখ্যা অধ্যায়টার সাথে আপনারা অনেক আগে থেকেই পরিচিত, কারণ আপনারা ভগ্নাংশ অধ্যায়টা পড়ছেন না, ক্লাস 5-এও কিন্তু পড়ছেন, ক্লাস 6-এও পড়ছেন, ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো আপনারা দেখছেন। তো ওইখানে যোগ বিয়োগ না আসলে যতটুকু মানে কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি, কারণ মানে যেগুলাকে ভগ্নাংশ মানে বাস্তবে আমরা যত প্রকার সংখ্যা দেখতে পাই আর কি, স্বাভাবিকভাবে যত সংখ্যা আছে আমাদের, সেগুলো আমাদের দশমিক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অর্থাৎ যত প্রকার সংখ্যা আছে সকল প্রকার সংখ্যাকে আমরা বলি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যেমন মূলদ, অমূলদ আছে। মূলদের মধ্যে আছে আপনার কিছু সংখ্যা আছে যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেগুলাকে ভগ্নাংশ আকারে রূপ দেওয়া যায় না সেগুলো হচ্ছে অমূলদ। যেগুলোকে ভগ্নাংশ আকারে রূপ দেওয়া যায় ওইটা হচ্ছে মূলদ। এরপর হচ্ছে আবার এগুলোর মধ্যে আবার ভগ্নাংশ ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, আবার শূন্য সংখ্যা। এরপর হচ্ছে আপনার এরকম বিভিন্ন সংখ্যা আছে। তো যাই হোক, এই সকল কিছু আসলে হচ্ছে এই খুবই মানে সুন্দর একটা অধ্যায়, যেটার সাথে আমরা কি করি একদম ছোটকাল থেকেই পরিচিত। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন। সেট এবং ফাংশনের কথা যদি আমি বলি আপনাদের, তাহলে আপনারা অষ্টম শ্রেণীতে পড়েন নাই। অষ্টম শ্রেণীতে আপনারা প্রথম অধ্যায় পড়ছেন হচ্ছে প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা, তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ, চতুর্থ অধ্যায় আপনাদের বীজগণিত ছিল, পঞ্চম অধ্যায় ছিল হচ্ছে সমীকরণ মনে হয়, যাই হোক সমীকরণ, ষষ্ঠ অধ্যায় আবেদনীতি ছিল, তথ্য উপাত্ত ছিল, জ্যামিতি ছিল, এগুলো ছিল। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই সেট ফাংশন নামক যে অধ্যায়টা, এই অধ্যায়টার সাথে আপনারা একদম কেবলই পরিচিত। এর আগে সপ্তম অধ্যায় ছিল কি মনে হয় না, সপ্তম অধ্যায়, আচ্ছা যাই হোক, আমার যতটুকু ধারণা যে সেট ফাংশন অধ্যায়টার সাথে আপনারা এই নবম শ্রেণীতে পরিচিত, এর আগে আপনাদের ছিল না। যাই হোক, এটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। তো আমার খেয়াল আসতেছে না, মনে হয় অষ্টম শ্রেণীতে থাকার কথা। যাই হোক, আমি অষ্টম শ্রেণীর ওই বইটা নিয়ে আমি এত গবেষণা করি না, আমি গবেষণা করি হচ্ছে নবম শ্রেণী থেকে, ওইগুলো অনেক আগে পড়ছি। তৃতীয় অধ্যায় হচ্ছে আপনার বীজগাণিতিক রাশি, দেখে বোঝা যায় এটা বীজগণিতের অন্তর্ভুক্ত, এবং এই অধ্যায়টার সাথে আপনারা ক্লাস 6 থেকেই পরিচিত। ক্লাস 6-এও আপনার ওই একটা সংখ্যা পদ্ধতি আসছিল, তৃতীয় অধ্যায় না চতুর্থ অধ্যায় আসছিল। যাই হোক, সপ্তম অধ্যায়ে আপনারা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার, এরকম বিভিন্ন জিনিসের সূত্র আপনারা শিখছেন। তো এগুলো আপনার ছিল। এরপর হচ্ছে অষ্টম শ্রেণীতেও ছিল, নবম শ্রেণীতেও এই বীজগণিত নামক এই অধ্যায়টা আছে। 4 নম্বর হচ্ছে সূচক লগারিদম। এটার সাথেও আপনারা ছোটকাল থেকেই পরিচিত, বিশেষ করে ক্লাস 6 থেকেই আপনারা পরিচিত, কারণ এগুলো আপনাদের নতুন কোনো অধ্যায় না। এগুলা বীজগণিতের অন্তর্ভুক্ত 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায়। এগুলোর সাথে আপনারা ছোটকাল থেকেই পরিচিত, এগুলো আপনাদের ছিল। 1 চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। দ্বিঘাত সমীকরণ সমাধানের এই ফর্মুলাগুলা উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয়। আর আপনারা উৎপাদক শিখছেন হচ্ছে কোন শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে আপনারা শিখছেন, তাহলে এগুলো আগে থেকেই ছিল। এরপর ষষ্ঠ অধ্যায় হচ্ছে আপনার জ্যামিতি, সপ্তম অধ্যায় জ্যামিতি, অষ্টম অধ্যায় জ্যামিতি। এই সম্পাদ্য উপপাদ্য এগুলা কি আপনারা আগে থেকে পড়েন নাই? সপ্তম অধ্যায় হচ্ছে আপনার সম্পাদ্য, অষ্টম অধ্যায় হচ্ছে উপপাদ্য, আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে মানে একটু জ্যামিতির বেসিক গুলা, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, পূরক কোণ, মানে ত্রিভুজের যে কিছু প্রকারভেদ আছে এগুলা, এই সমস্ত বিষয়গুলো আমাদের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এগুলোর সাথেও কিন্তু আপনারা পরিচিত আগে থেকে। নবম অধ্যায় হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, এটার সাথে আপনারা এর আগে কোনোদিন পরিচিত ছিল না, এটা আমি 100% শিওর দিতে পারি। অষ্টম শ্রেণীতেও আমাদের ত্রিকোণমিতি ছিল না, নবম শ্রেণীতে এসে আমাদের ত্রিকোণমিতি শুরু হয়েছে। দশম অধ্যায় দ্রুত উচ্চতা, 11 অধ্যায় হচ্ছে আমাদের বীজগাণিতিক অনুপাত সমানুপাত। অনুপাতের ম্যাথগুলো আমরা অষ্টম শ্রেণীতে মনে হয় করছি, দ্বিতীয় অধ্যায়। যাই হোক, ওইগুলো আমাদের একটু ছিল। এরপর হচ্ছে 12 নম্বর অধ্যায় হচ্ছে সমীকরণ সমাধান। এগুলো আমাদের 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, এটাও মনে হয় আমাদের ষষ্ঠ অধ্যায়ে ছিল।
অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় মনে হয় এটা ছিল, 2 শ্লোক বিশিষ্ট, ওই যে প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারতাম। এরপর হচ্ছে লৈখিক পদ্ধতিতে সমাধান, ওইগুলা কিন্তু আসলে 12 অধ্যায়ের অন্তর্ভুক্ত। 13 অধ্যায় হচ্ছে আমাদের ধারা। 13 অধ্যায় হচ্ছে আমাদের ধারা, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন যে অধ্যায়টা ছিল ওটার সাথে রিলেটেড। 13 অধ্যায়টা হচ্ছে আমাদের ওই প্যাটার্ন অধ্যায়টার সাথে রিলেটেড। তাহলে এগুলা গেল। এরপরে চতুর্দশ অধ্যায় হচ্ছে আমাদের এটাও জ্যামিতির অন্তর্ভুক্ত, তবে এটার সাথে আপনারা নতুনে পরিচিত। এটার সাথে আপনারা নতুনে পরিচিত, এই জ্যামিতিটা আগে ছিল না। 15 নম্বর অধ্যায় আপনাদের নতুন, 16 নম্বর অধ্যায় আপনাদের, 16 নম্বর অধ্যায়টা হচ্ছে আসলে পরিমাপ নামক একটা অধ্যায় আপনাদের ছিল, ওটার সাথে রিলেটেড, ওটার সাথে রিলেটেড। আর 17 অধ্যায় হচ্ছে আপনার পরিসংখ্যান মানে তথ্য উপাত্ত যে অধ্যায়টা ছিল ওটার সাথে রিলেটেড। তাহলে দেখতে পারতেছেন যে আসলে আপনাদের নতুন কোনো অধ্যায় না। খুব যদি আমরা একটু খুব গভীরভাবে যদি চিন্তা করি, নবম অধ্যায়, দশম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, এই 9, 10 এগুলা, অথবা আপনারা একটু ধরতে পারেন যে 14, 15, এই যে একটা মানে কিছু কিছু আর কি। বেশিরভাগ অধ্যায় আপনারা ছোটকাল থেকে পড়ে আসতেছেন, নতুন কোনো অধ্যায় আসলে ওইভাবে নাই। আমি তো বলি মাত্র একটা অধ্যায় আছে নতুন, এটা হচ্ছে নবম অধ্যায়। এছাড়া আর সেট ফাংশন এটা হতে পারে। তো এই 2-1টা অধ্যায় বাদ দিয়ে আপনারা বেশিরভাগ ম্যাথই আপনারা ছোটকাল থেকে করে আসতেছেন, আপনারা জানেন। পরিমিতির মধ্যে যেমন পরিমিতি 16 নম্বর অধ্যায়, এই অধ্যায়টার মধ্যে আপনারা যে বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলার বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, পরিসীমা নির্ণয় সংক্রান্ত, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলাই কিন্তু। তো এগুলো আপনারা পরিমাপ অধ্যায়ে করছেন। আয়তক্ষেত্রের দেখেন, আয়তক্ষেত্রের যে পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আপনারা সেই ছোটকাল থেকেই পড়ছেন। এগুলা সকল কিছু আমাদের এই 16 অধ্যায়ের অন্তর্ভুক্ত। যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে আসলে এই যে এতগুলো অধ্যায়, সব অধ্যায় আপনারা মোটামুটি হলেও পরিচিত আছেন। সো খুব কঠিন যে আসলে এই বইটা যে আসলে খুবই খুবই কঠিন বিষয়টা এমন না। আপনারা যদি 6, 7, 8 এই তিনটা ক্লাস, 6, 7, 8 এই তিনটা ক্লাস যদি মোটামুটি করে হলেও গণিত পড়ে থাকেন, মোটামুটি করে হলেও আপনারা গণিত পড়ছেন বা একটু বুঝেন আর কি, মোটামুটি হলেও বুঝেন, তাহলে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে এই নবম দশম শ্রেণীর গণিত বইটা কভার করতে পারবেন। এখন আসেন আমাদের যে মানবন্টনটা, মানবন্টনটা আমাদের কি? মানবন্টনটা হচ্ছে ছিল আমাদের এই যে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান। এখন আসলে ওইভাবে বলা যায় না যে আসলে কোন বিভাগ থেকে কয়টা থাকবে, তবে আর কি এরকম হতে পারে, মানে এরকম একটা সম্ভাবনা আছে যে বীজগণিতে যে আমাদের অধ্যায় আছে 1, 2, 3, 4, 5, 11, 12, 13, এই মোট 8টা অধ্যায়। এই 8টা অধ্যায় থেকে আপনার একটা করে বা এমসিকিউ আসতে পারে, একটা, হ্যাঁ একটা করে আসবে আর কি, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে এমসিকিউ আসবে। অথবা আপনার যদি গুরুত্বপূর্ণ যদি বেশি ধরেন, তাহলে একটার জায়গায় আপনার এই তৃতীয় অধ্যায় থেকে আপনার 2টা আসতে পারে। বীজগণিত যে অধ্যায়টা, এই অধ্যায়টা থেকে 2টা আসতে পারে। এরপর হচ্ছে আপনার জ্যামিতির যে অংশটা 6, 7, 8, 14, 15, এই 5টা অধ্যায়ের মধ্যে আপনার 7 এবং 8 হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 7 এবং 8 হচ্ছে আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 5টা অধ্যায় মিলে আপনার 7-8টা এমসিকিউ আসবে। আর এখানে তাহলে বীজগণিতের অন্তর্ভুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আপনার, যদি আমি বলি তাহলে 4টা অধ্যায় আপনি খুব সুন্দরভাবে শেষ করবেন। এই 4টা অধ্যায় আপনি আগে শেষ করেন, এরপরে যদি পারেন তাহলে বাকি অন্য অধ্যায়গুলো পড়বেন। এই 4টা অধ্যায় হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2, 3, 4, 13, 2, 3, 4, 13 এগুলো আপনারা একটু নোট করতে পারেন যে বীজগণিতের অন্তর্ভুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 2, 3, 4, 13। আর জ্যামিতির অন্তর্ভুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 7 এবং 8। ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে হচ্ছে 9 নম্বর অধ্যায়, আর পরিসংখ্যানের মধ্যে 17 নম্বর অধ্যায় একটাই আছে। তো আমাদের এই টপিক থেকে যদি 8টা আসে, এই টপিক থেকে 8টা আসলো, এই টপিক থেকে 8টা আসলো,
3 × 24, আর এখান থেকে আসলো ধরেন যে 6টা পরিসংখ্যান থেকে। এভারেজ এরকমই আর কি আসে। তো সব মিলিয়ে আমাদের 30টা এমসিকিউ আসবে, 30টা এমসিকিউ আসবে। এরপরে আসেন ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন এই 4টা বিভাগ থেকে ধরেন যে 15টা ছোট প্রশ্ন আসবে। 15টা ছোট প্রশ্ন আসবে। 15টা ছোট প্রশ্নের মধ্যে আপনার হচ্ছে 10টা অ্যান্সার করতে হবে। এখন আসতে পারে এরকম যে বীজগণিত থেকে 3টা আসলো, জ্যামিতি থেকে 3টা আসলো, অথবা ত্রিকোণমিতি থেকে 4টা আসলো, বা বীজগণিত থেকে 4টা আসলো। মানে একটা থেকে আসতে পারে 3টা, একটা থেকে 4টা, এরকম করে আসবে। ধরেন যে বীজগণিত থেকে 4টা আসবো, ত্রিকোণমিতি থেকে 4টা, তাহলে কয়টা হলো? 8টা। 8টা। আর ধরেন যে জ্যামিতি থেকে থাকবো হলো 4টা, তাহলে কয়টা হলো? 12টা। আর হচ্ছে পরিসংখ্যান থেকে থাকবো 3টা। এরকম ভাবে আমাদের একটি কোশ্চেনটা তৈরি করা হবে। এভারেজ হিসাব করলে আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে 3টা বা 4টা করে আমাদের ছোট প্রশ্ন থাকবে। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান প্রত্যেকটা বিভাগ থেকে আমাদের 3টা বা 4টা করে প্রশ্ন থাকবে। মোট 15টা। 15টার মধ্যে যে কোনো 10টা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার মধ্যে 2 করে থাকবে, তো 10 দুগুণে হয় আমাদের 20 নম্বর। আর এর আগে যে আমি এমসিকিউ এর কথা বললাম, 30টা এমসিকিউ আমাদের 30 নম্বর। তাহলে 30 আর হচ্ছে আমাদের 10 দুগুণে 20, তাহলে কত হইল? 50। এখনো তো আরো 50 বাকি। এই 50 হচ্ছে আমাদের সৃজনশীল। সৃজনশীলের মধ্যে আমাদের যে জিনিসটা সৃজনশীল হচ্ছে, যেমন সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি যে অধ্যায়টা বলবো, মানে বীজগণিত যে আছে না, বীজগণিত, এই বীজগণিতের অংশ থেকে আমাদের 2টা থাকবে। এই 8টা অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে। এই 8টা অধ্যায়ের মধ্যে হতে, এই 8টা অধ্যায়ের মধ্যে হতে 2টা সৃজনশীল আপনার আসবে। এবং জ্যামিতির 5টা অধ্যায় থেকে আপনার 2টা থাকবে। ত্রিকোণমিতি থেকে আপনার, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা থাকবে। পরিসংখ্যান থেকে 2টা থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে থাকবে। যে কোনো একটা বিভাগ থেকে 2টা দেওয়া যাবে। যে কোনো একটা বিভাগ থেকে, যে কোনো একটা বিভাগ থেকে আপনি 2টা সৃজনশীল দিতে পারবেন। আর বাকি যে 3টা বিভাগ থাকবে, ওই কয়েকটা বিভাগ থেকে আপনার একটা করে দিতে হবে। তো আমি আপনাদের এই জ্যামিতি, বীজগণিতের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে 4টা অধ্যায় আপনাদেরকে দিছি না, এই 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় আপনি শুরু থেকে একটু ভালোভাবে পড়বেন। মানে নবম শ্রেণীর যে বছরটা, এই নবম শ্রেণীতে আপনি আমি যে অধ্যায়গুলো বলি, এই অধ্যায়গুলো আপনি শেষ করার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে 2, 3, 4 এবং 13। 2, 3, 4 এবং 13। আর বাকি আছে 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায় থেকে কোনোদিন সৃজনশীল আসেই না, কোনোদিন সৃজনশীল আসেই না। পঞ্চম অধ্যায় থেকেও খুব কম, আসে না বললেই চলে। 11 নম্বর অধ্যায় থেকে আসে না, নাই বললেই চলে। এরপর হচ্ছে 12 নম্বর অধ্যায় খুবই কম গুরুত্বপূর্ণ। আপনি ওইগুলা পড়বেন, সবই পড়বেন। আপনার এখানে 17টা অধ্যায় আছে, আপনি 17টা অধ্যায় পড়বেন। কিন্তু নবম শ্রেণীর বছর আপনি 2, 3, 4 এবং 13 নম্বর অধ্যায়, এইগুলা থেকে আপনাদের মাঝে মধ্যে একটা সৃজনশীল আসে। যেমন দ্বিতীয় অধ্যায় থেকে আপনার 1 বছর না আসলেও আরেক বছর আইসা পড়ে। তৃতীয় অধ্যায় থেকে তো কথাই নাই, প্রত্যেক বছরই আসছে। চতুর্থ অধ্যায় থেকেও আপনার মোটামুটি অনেক সৃজনশীল আসছে। 13 অধ্যায় থেকেও আপনার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। তো আপনারা বীজগণিতের অংশ থেকে এই 4টা অধ্যায় আপনারা একটু গুরুত্ব সহকারে পড়লেন, আপনাদের নবম শ্রেণীতে একটা মোটামুটি একটা যেন প্রিপারেশন হয়ে যায়। জ্যামিতির অংশ থেকে আপনি আর কিছু পড়েন বা না পড়েন, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় আপনি খুব সুন্দরভাবে পড়বেন। আশা করা যায় যে আমি বীজগণিত থেকে যে 4টা অধ্যায় পড়তে বললাম, এই 4টা অধ্যায় থেকে আপনার 2টা কমন পেয়ে যাবেন। এবং জ্যামিতি অংশ থেকে ওই 2টা অধ্যায় পড়লেই আপনার মানে 2টা সৃজনশীল আপনি পাবেন। পরিসংখ্যান থেকে আপনার 17 নম্বর অধ্যায় ওই একটাই, ওই অধ্যায়টা আপনার খুব ভালোভাবে পড়তে হবে। আর ত্রিকোণমিতির অংশ যে আপনার আছে 9, 10 এবং 16 নম্বর অধ্যায়, এটার মধ্যে আমার সব থেকে মানে একটু সহজ হয় আর কি। কেউ আসলে সবার রুচি তো আর একরকম না। কেউ কেউ বলে যে নবম অধ্যায় সব থেকে সহজ, কেউ কেউ বলে 16 অধ্যায় সহজ। 10 অধ্যায় আবার অতটা গুরুত্বপূর্ণ না। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 9 নম্বর এবং 16 নম্বর অধ্যায়। 9 এবং 16 হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো এই দুটার মধ্যে আপনার
আহ, দুইটা পড়লেই ভালো হয়, 9 এবং 16 দুইটা পড়লেই ভালো হয়। তবে আপনার যদি কোনো একটা কঠিন লাগে, সাপোজ আপনার পরিমিতি কঠিন লাগে, এরকম যদি হয়, তাহলে আপনি পরিমিতিটা skip করতে পারেন, তাহলে শুধু নবম অধ্যায়টা পড়বেন। আর যদি আপনার নবম অধ্যায়টা যদি একটু কঠিন মনে হয়, তাহলে ওইটা বাদ দিয়ে আপনি পরিমিতির যে অধ্যায়টা আছে ওইটা পড়তে পারেন। আর বললাম তো এটাই। তাহলে আপনি যদি বীজগণিত থেকে আপনার দুইটা সৃজনশীল আপনার কমন পড়ছে, মানে যে কোনো একটা অধ্যায়, যে কোনো একটা বিভাগ থেকে আপনার যে দুইটা সৃজনশীল আসছে, দুইটা আপনার খুবই খুবই কমন পড়ছে, আপনি পারেন, তাহলে ওই বিভাগ থেকে আপনি দুইটা দিবেন। আর বাকি অধ্যায়গুলো আসছে যে, ওই অধ্যায়গুলো থেকে আপনি একটা করে দিবেন। তাহলে এই সাপোজ বীজগণিত থেকে আপনি দুইটা দিলেন, আর এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তিনটা আর দুইটা হচ্ছে পাঁচটা। তাহলে পাঁচটার মধ্যে 50, আর আগে ছিল হচ্ছে ছোট প্রশ্নের মধ্যে 20, তাহলে 70, আর এমসিকিউ এর মধ্যে হচ্ছে 30। এই মোট 100 নম্বরে এইভাবে আমাদের কোশ্চেন প্যাটার্ন, মানে আমি আপনাদেরকে কোশ্চেন প্যাটার্নটা দেখেন, আমি আপনাদের সাথে কি আলোচনা করলাম, কোশ্চেন প্যাটার্ন মানে কোন রঙে আমাদের কি কি আসতে পারে সে বিষয়গুলো দেখাইলাম। কোন অধ্যায়টা আসলে কোন বিভাগের অন্তর্ভুক্ত, কোনটা বীজগণিতের অন্তর্ভুক্ত, কোনটা জ্যামিতির অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাইলাম। এরপর হচ্ছে কোন অধ্যায়গুলো থেকে আর কি প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি, মানে কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়গুলো আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাইলাম। তো এখন হচ্ছে যারা এই নবম শ্রেণীতে উঠতেছেন, আপনাদের জন্য একদম ফ্রিতে, একদম টোটালি ফ্রি, একদম টোটালি ফ্রিতে আমি আগামী আগামী কত তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ না আজকে, 9, যাই হোক, আপনারা আগে আমার গ্রুপে অ্যাড হন। আমাদের যে গ্রুপের লিঙ্কটা, এই গ্রুপের যে ফেসবুক গ্রুপ যে আছে আমাদের, এই ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হবেন। যারা এই অষ্টম শ্রেণী পাস করে বা নবম শ্রেণীতে উঠছেন, আপনারা সকলেই, সকল স্টুডেন্ট আপনারা এই গ্রুপটাতে অ্যাড হবেন। এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ ফেসবুকে। তো এই গ্রুপটাতে আপনি অ্যাড হবেন। কখন আপনার মানে একটা যে সিলেবাস দিবে, আপনার সিলেবাসে কোন, কবে থেকে আপনার পরীক্ষা, বা কখন কোন অধ্যায় পরীক্ষায় থাকে, ওই অনুযায়ী আপনার একটা অধ্যায়, সাপোজ আমি পড়াইলাম বীজগণিতিক রাশি অধ্যায়টা আমি পড়াইলাম, এরকম এখন এই অধ্যায়টা পড়াইলে আমার এখন এই অধ্যায়টার উপর একটা সাজেশন আমি দিতে পারি, যে অধ্যায় থেকে আমি সম্পূর্ণ সব অঙ্কই করাইলাম, বা এই অধ্যায়গুলো মানে এই প্রশ্নগুলো থেকে আমাদের তুলনামূলকভাবে বেশি প্রশ্ন হয়, এইগুলা আমাদের রিভিশন দেওয়া যাইতে হবে। এরকম রিভিশনমূলক ভিডিও, বা আমি বোর্ডের কিছু প্রশ্ন আপনাদেরকে দিতে পারি। তো এরকম বিভিন্ন সাহায্য সহযোগিতা আপনাদের আমি করতে পারবো একদম ফ্রিতে। সো সবাই আসলে আশা করি গ্রুপে অ্যাড হবে। তো আমি আসলে এই গণিত বিষয়টার উপর আমি এরকম ভিডিও নিয়ে আসলাম, একসাথে মান বন্টন এবং কোনটা কোন বিভাগের অন্তর্ভুক্ত। আমি কিন্তু চাইলে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত প্রত্যেকটি বইয়ের উপরে আমি নিয়ে আসতে পারি এরকম ভিডিও, যে আসলে কোনটা কত গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা একটু আগে পড়া উচিত আমাদের নবম শ্রেণী থেকেই। তো এরকম বিভিন্ন বিষয় আপনাদের সাথে আমি সহযোগিতা করতে পারি। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই যেহেতু সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনারা যদি মনে মনে হয় আর কি, যে তাহলে আরেকটা বইয়ের উপর, যেমন কারা কারা উচ্চতর গণিতের এইরকম একটা ভিডিও চান, এরপর হচ্ছে পদার্থের এরকম একটা ভিডিও চান, তাহলে আপনারা অবশ্যই আমাকে কি করবেন, কমেন্টে জানাবেন। আমি তাহলে পদার্থ, উচ্চতর গণিত, রসায়ন এগুলার মধ্যে থেকে, ওইগুলোর মধ্যে তো বীজগণিত জ্যামিতি নাই, উচ্চতরের মধ্যে আছে। পদার্থ রসায়নের মধ্যে বীজগণিত জ্যামিতি পরিসংখ্যান ওইভাবে না তো, তাহলে আমি শুধু এতটুকু দিতে পারবো যে কোনটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, আর মান বন্টনটা আমি আপনাদেরকে আলোচনা করে দিতে পারবো। তাহলে আপনারা গ্রুপে অ্যাড হবেন, এবং আপনারা বেশ কিছু স্টুডেন্ট অ্যাড হলেই আমি ক্লাসগুলো শুরু করতে পারবো। তখন আপনাদের একদম ফ্রিতে যদি সকল সাবজেক্ট, পদার্থ ক্লাস করতে পারেন, রসায়ন ক্লাস করতে পারেন, উচ্চতর গণিত, সাধারণ গণিত করতে পারেন, তাহলে সায়েন্স নিয়ে আশা করা যায় যে আপনাদের মানে অযথা কোনো জায়গায় প্রাইভেট পড়া লাগবে না, কোনো জায়গায় প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না। আপনারা এখানে কি করতে পারবেন, মানে আমার কাছেই সবগুলো কভার করতে পারবেন। এবং যেহেতু গ্রুপে অ্যাড হবেন, আমাদের বিভিন্ন ক্লাসের পর যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, অধ্যায়টা শেষ হয়ে যাবে,
তখন আপনি সাজেশন পাবেন, তারপর আপনি সাপ্তাহিক পরীক্ষা পাবেন, মাসিক পরীক্ষা পাবেন, সপ্তাহে 2টা করে আপনি কুইজ পাবেন। এরপরে প্রত্যেকটি অধ্যায়ের পর আপনার যত হ্যান্ড নোট আছে সকল হ্যান্ড নোট আপনি পাবেন। হ্যান্ড নোট মানে হচ্ছে আমার নিজের হাতে লেখা, আমার নিজের হাতে লেখা সবগুলো সূত্র। এরপর হচ্ছে প্রত্যেকটা টাইপ ভিত্তিক 2টা 3টা করে ম্যাথ, এরকম মানে সামারি, মানে যে বইটা মানে যে সামারিটা ফলো করলে আপনার অধ্যায়টা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা হয়ে যাবে। এবং এই বিষয়গুলা যেগুলো আসলে আলোচনার বিষয়, এরকম বিষয়গুলা নিয়ে আমাদের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি প্রত্যেকটাই আমার তৈরি করা নিজের লেখা আর কি। এরকম আপনারা ওইগুলা গ্রুপে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বিষয়ের উপর আপনারা এরকম ভিডিও চান অবশ্যই জানাবেন। আজকের মানে ভিডিওটি, আজকে তো কোনো কিছু পড়াই নাই, আজকের এরকম একটা ভিডিও আর কি আপনাদেরকে দিলাম। তো কেমন লাগছে আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।